এরপরে যদিও আওয়ামী লীগ শুরুতে বাজার অর্থনীতি নিয়ে অনেক তামাশা তিরস্কার করতো, কিন্তু তারা নিজেরাও এটাকে অ্যাডভান্স করেছে। এখন আমরা যেই ইস্যু নিয়ে আমরা আমরা চ্যালেঞ্জ এহেড অফ আস হচ্ছে, আমরা আপনাদের বলবো যে পেজ নাম্বার 3-তে দেখবেন যে আমরা সামারি বলেছি যে বাংলাদেশ হ্যাজ consistently been suffering from chronic shortfall in revenue collections, indicating the need for an overhaul of the NBR. So বরাবরই আমরা দুটা বাজেটে ভাগ করি, one part is revenue budget, another part is capital budget. এবং রেভিনিউ বাজেটেও আগে শর্টফল ছিল, বাংলাদেশের বাজেটের প্রায় 80% এইড ডিপেন্ডেন্ট ছিল, ক্যাপিটাল বাজেটের প্রায় পুরোটাই এইড ডিপেন্ডেন্ট। তারপর আই থিঙ্ক 1990s-এর শেষ দিকে আমরা মোটামুটি নিজেরা, সাইফুর রহমান সাহেবের সময় থেকে নিজেরা উনি বললেন যে আমাদের খয়রাতি টাকার দরকার নেই, তখন থেকে আমরা বৈদেশিক সাহায্যের উপর এখন প্রায় নির্ভরতা আমাদের নেই। কতগুলো প্রজেক্ট বেসড আমরা লোন নেই, কিন্তু গ্রান্ট একেবারে প্রায় জিরো। গ্রান্ট শুধু রোহিঙ্গা ক্যাম্প অথবা ইত্যাদি কতগুলো ইস্যুতে আমরা কিছু গ্রান্ট পাই, বাট আমাদের রেগুলার ক্যাপিটাল প্রজেক্টস এবং রিভলভিং বাজেটের জন্য কোনো গ্রান্টের উপর নির্ভর এখনো করতে হয়, যদিও লোন এই যে শর্টফল আপনি দেখবেন যে ওই মানে চলতি যে হিসাব বাজেটের রিভলভিং পার্ট, আপনার যেমন সংসারের আমরা যে মানে রুটিন এক্সপেন্ডিচার সেখান থেকে সেভ করার কথা, সেখানে আমার বেতন ধরুন বেতন 1000 টাকা হলে আমরা 700 টাকা 800 টাকা কনসামশন, বাকিটা সেভিংস। এই সেভিংসটাই হওয়ার কথা ইনভেস্টমেন্ট। সো এডিপি বলে আমরা যা বুঝি, এটা মূলত পারিবারিক পর্যায়ে হলে বা স্মল কর্পোরেটের জন্য হলে এটা হতো ইনভেস্টমেন্ট, আপনার ইনভেস্টিং ক্যাশ ফ্লো। সো in a regular business আমরা অপারেটিং ক্যাশ ফ্লো থেকে ইউ আর সাপোজ টু সেভ অপারেটিং ক্যাশ ফ্লো, মানে অপারেটিং বাজেট। সো সে অপারেটিং ক্যাশ ফ্লো যদি পজিটিভ হয়, দেন ইনভেস্টিং ক্যাশ ফ্লো ফর এ গ্রোয়িং কোম্পানি কখনো পজিটিভ হওয়ার দরকার নেই। ইনভেস্টিং ক্যাশ ফ্লো ইজ ইউজুয়ালি নেগেটিভ, বিকজ আপনি ধরুন গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, এই যে লং টার্ম অ্যাসেটস ফর স্টেট, রাস্তাঘাট, হসপিটাল, ব্রিজ, কালভার্ট, এয়ারপোর্টস, ফার্টিলাইজার বা পাবলিক সেক্টরের যে বড় বড় কোম্পানিগুলো আছে, এখন এখানে ইনভেস্টমেন্টের জন্য বড় করা ইজ ওকে, হুইচ ইজ আমরা বলি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং। সো স্টেটের বাজেটে এই 3টা সেকশন নেই, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং নেই। অপারেটিংটা আছে। এই অপারেটিং আমরা রিসেন্টলি গত প্রায় 10-15 বছর প্রত্যেক বছরই আমরা সারপ্লাস করার কথা, কিন্তু ইন রিয়েল সেন্স এই অপারেটিংয়েও কিন্তু ডেফিসিট। যেমন আমরা গত বছর বলতে পারি, গত বছর যদি আপনি এনবিআর এটা 24-25 এনবিআর রেভিনিউ কালেকশন ইভেন 4 লক্ষ এনবিআর এবং নন এনবিআর, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো। এনবিআর নিজের ট্যাক্স ভিএটি কালেক্ট করে, আর এরপরে এনটিআর বলা হয়, নন ট্যাক্স রেভিনিউ কিছু কালেক্ট করে। এই দুটো মিলে আমরা এনবিআর এর কালেকশন কিন্তু 4 লক্ষ কোটি টাকা নিচে ছিল ইভেন 2024-25-এ। চলতি বছর হয়তো 4 লক্ষ ক্রস করবে, ডক্টর ইউনূসের সময় ডক্টর সালাউদ্দিন যে বাজেট দিয়েছেন। এবং এরপরে আরও থাকে 3 লক্ষ কোটি টাকার এডিপি। তো আপনি যখন অপারেটিং ক্যাশ ফ্লো যখন নেগেটিভ, মানে বেতনের চেয়ে বেশি যখন আপনার সংসারের পরিচালন ব্যয়, তখন আপনি ক্যাপিটাল বাজেট বা ইনভেস্টিং প্ল্যানস, এডিপি, সেখানে অফকোর্স ওই ফাইন্যান্সিং তখন it forces you to go for either printing money অথবা borrowing, অথবা in governments তারা বন্ড ইস্যু করে। তো বন্ড ইস্যু, borrowing, বিদেশ থেকে আনলা borrowing, এডিপি, আইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, যেখান থেকে আনো না কেন, এক্সিম ব্যাংক অথবা চায়না, রাশিয়া, সবই আমাদের borrowing, সবগুলাই লং টার্ম। এখান থেকে শর্ট টার্ম borrowing আমরা ইউজুয়ালি বাংলাদেশে উইদিন দ্য কান্ট্রি করা হয়। সো এই মেকানিজমটা আপনাকে বুঝতে হবে যে শুভঙ্করের ফাঁকিটা যে আমরা দেখাচ্ছি উদ্বৃত্ত বাজেট অন রেভিনিউ সাইড, কিন্তু আসলে রেভিনিউতেও ঘাটতি বাজেট। সো ওভারঅল একটা দেশের জন্য ঘাটতি বাজেট অসুবিধা ছিল না, কিন্তু রেভিনিউতে ঘাটতি বাজেট এখনকার বাংলাদেশে ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে, যে রেভিনিউ পার্টে আমার যে রাজস্ব ব্যয় তার চেয়ে বেশি রাজস্ব আয় হওয়া উচিত, অথবা সমান হওয়া উচিত। এরপর দ্বিতীয় যে প্রবলেমটা হয়, যে সিগনিফিক্যান্ট আপনি দেখবেন যে রেভিনিউ পটেনশিয়াল এক্সিস্টস আমাদের দেশে as tax growth lagging GDP growth. এখন যে রেটে জিডিপি বাড়ছে, অ্যাটলিস্ট সেই রেটে ট্যাক্স গ্রো করার কথা, কিন্তু সেই রেটে আমরা গ্রো করতে দেখি না। তারপর দেখুন ইন্টারিম গভর্নমেন্টস কতগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, তার মধ্যে একটা এখনো শেষ করতে পারেননি, বাইফার্কেটিং দ্য পলিসি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন উইংস অফ দ্য এনবিআর। ওনারা বলছেন যে একই ব্যক্তি বা একই ফোরাম যদি ডিসিশন নেয় এবং তারাই যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে সেটা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে।
বাট এটা নিয়ে আরও ডিসকাশন, আরও ডিউ প্রসেস হওয়া দরকার ছিল। কারণ এনবিআর এমন একটা জায়গা, বা অনেক জায়গায় আবার একই জনের হাতে, যেমন আমরা ম্যানেজমেন্টে বলি যে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি শুড গো হ্যান্ড ইন হ্যান্ড। তাহলে এই যে করোলারি থাকা দরকার, যেটা স্কেলার প্রিন্সিপল, যে যার অথরিটি তাকে যদি আপনি মানে যাকে রেসপন্সিবল করবেন তার হাতে অথরিটি যদি না থাকে, না দেওয়া হয়। এখন ডিসিশন মেকিং এনবিআর এর পলিসি লেভেলে আলাদা, আমি উন্নত বিশ্বেও খুব একটা, মানে অফকোর্স পলিসি লেভেল এনবিআর এর মেজর কাজই পলিসি, এরপর ইন্সপেক্টররা বা অনলাইনেই অ্যাকচুয়াল কালেকশনটা অলমোস্ট মেকানিক্যাল। কিন্তু এখানে যদি আপনি আলাদা যারা ডিসিশন নেয়, তাহলে পার্লামেন্টে যেমন ইউএস, ইউকে, সেখানে আমরা এনবিআর পলিসি ডিসিশন যেগুলো বলে যা বুঝি, যেমন ট্যাক্স কত হবে, কোথায় হবে, ভিএটি কোনো আইটেমে কত ওয়েভার দেওয়া হবে কিনা, সো অল পলিসি ডিসিশনসের জন্য কিন্তু ইদার পার্লামেন্ট অর দ্য ফাইন্যান্স ডিভিশন, অর্থ বিভাগ অফ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইজ অলরেডি দেয়ার। এরপরে এনবিআর এর বাকি পলিসি ডিসিশন কিন্তু কতটুকু আছে এটা গবেষণার বা প্রশ্নের বিষয়। এবং সেজন্য এনবিআর ভিতর থেকে খুব ম্যাসিভ আপনারা প্রোটেস্ট দেখেছেন। তারপর ইউনুস স্যারের সময় তাদেরকে এক অর্থে ব্ল্যাকমেইল করে, তাদের পিছনে ডিজিএফআই, তাদের পিছনে দুদক, তাদের ব্যক্তিগত ফাইল, তারা আপনারা জানেন যে এনবিআর এর আর উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত আমরা অনেক গভর্নেন্স ইস্যুজ আছে। তো আর ইভেন আপনি যদি কোনো দুর্নীতি নাও করে থাকেন, আপনার পেছনে যদি ডিজিএফআই এবং এনবিআর দুদক যদি আপনার পেছনে লেগে যায়, তাহলে আপনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনার পরিবার পরিজন, আপনার নিজের রিটায়ারমেন্ট, আপনার নিজের স্বাস্থ্য, সো ওই সময় ওনারা এটা মেনে নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সেপারেশনটা হয়নি। আমি এই ব্যাপারে আমরা এখনো কোনো পক্ষ নেয়ার, মানে আমার ব্যক্তিগতভাবে আমি এখন শিওর না যে কোনটা ভালো হবে। আমি মনে করি না যেটা জরুরি, কারণ বাংলাদেশের মূল ইস্যু কিন্তু সেপারেশন না। বাংলাদেশের ইস্যু নাম্বার 1, 2, 3 পুরোটাই ছিল গভর্নেন্স, পুরোটাই দুর্নীতি, এবং স্পেশালি দুদক এবং এনবিআর এবং পুলিশ এবং বিচার বিভাগ, এই চারটা, আমাদের ল এনফোর্সমেন্ট, এসিসি, এনবিআর এবং যে কোর্টস, এই চারটার মধ্যে মেজর ইনস্টিটিউশনাল রিফর্ম এর প্রয়োজন ছিল, যেটা আমাদের বর্তমান সরকার এই 12 ফেব্রুয়ারি যারা নির্বাচিত হয়েছেন তারা দুঃখজনকভাবে যে কয়েকটি অধ্যাদেশ তারা ল্যাপস হতে দিয়েছেন, এর মধ্যে এই সবগুলো আছে। মানে যেগুলো ওনারা দু একটা পাশ করেছেন, 100-100-র উপরে পাশ করেছেন, কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট গুলো ওনারা ইদার বাতিল করেছেন অথবা এক্সপায়ার হতে দিয়েছেন। যাই হোক, সেটা পরের আলোচনা। সো এফোর্টস এখনো চলছে মিডিয়াম ও লং টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজি ঠিক করা। এনবিআর এর এই নামে একটা ইনিশিয়েটিভ আছে, নাম হচ্ছে মিডিয়াম অ্যান্ড লং টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজিজ, MLTRS। সেটার মাধ্যমেই ডিজিটালাইজেশন করেছেন, মডার্নাইজ কাস্টমস অপারেশনস অ্যান্ড অপটিমাইজ নন ট্যাক্স রেভিনিউ কালেকশন টু এনশিওর সাস্টেনেবল রেভিনিউ গ্রোথ ইন দ্য নিয়ার ফিউচার। সো what are those NTR, নন ট্যাক্স রেভিনিউ, যে ট্যাক্স ছাড়া, সেটা মূলত আসে আমাদের প্রায় 100 বা 99টা, এর মধ্যে 76টা SOE, স্টেট ওন্ড এন্টারপ্রাইজ। এর মধ্যে কয়েকটাই প্রফিটেবল আছে, যদিও এর মধ্যে অনেকগুলোই লোকসানের। ফর এক্সাম্পল BRTC মেজর লোকসান, ইভেন PDB মেজর লোকসান, বাট অনেকগুলো থেকে আমরা প্রায় 44,000 কোটি টাকা গত বছরও আমি এক্সাক্ট অ্যামাউন্টটা এখানে আছে, কিন্তু মোট কথা এনটিআর এখনো পজিটিভ, নন ট্যাক্স রেভিনিউ পাওয়া যায়। আর এরপর বাকি এখন মেজর ইস্যুস, যেটা ডক্টর মিজানের কথা আমি দেখলাম, নাম্বার 1 আমি আইডেন্টিফাই করেছি সভরেন ডেট। বাংলাদেশের ঋণের পরিমাণ অ্যাকর্ডিং টু বণিক বার্তা 24 লক্ষ কোটি টাকা। এবং আমি একটা সিম্পল হিসাব করেছি যে যদি আপনি এর মধ্যে যে বৈদেশিক ঋণ, যেখানে কোনো হিসাবে $113 বিলিয়ন, আবার কোনো হিসাবে আরেকটু কম, অ্যাবাউট 87 বিলিয়ন, তাহলে বৈদেশিকটা 87 হলেও কিন্তু প্রায় 10 লক্ষ কোটি টাকার উপরে। তাহলে 10-11 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ। এটার উপর ধরুন আপনি সুদের হার, আমি অ্যাসিউম করলাম 1%, এখানে লিখেছি আমি আমি লিখেছি অন অ্যাভারেজ 2%, যদি কোনোটা 1.5, কোনোটা 3, 4। আর দেশিগুলো এগুলোতে অ্যাজ হাই অ্যাজ 12.9 হয়েছে। আমি 12 যদি হয়, তাহলে আপনি হাফ অ্যান্ড হাফও যদি ধরেন, যারা এখানে অ্যাকাউন্টিং আছেন, ফাইন্যান্স, যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ধরুন আপনার অর্ধেক জিনিস কিনছেন 2 টাকা দরে, আর অর্ধেক জিনিস কিনছেন 12 টাকা দরে, তাহলে গড়ে 12 আর 2 14, অর্ধেক হলো 7, সো গড়ে 7%। আমি অন অ্যাভারেজ 6.5% হিসাব করে দেখেছি। তাতে আগামী বছর, যেটা ডক্টর জাহিদ হোসেনের, আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি কাজ করতেন, ওনার হিসাবে আমি মনে করি আগামী বছর শুধু সুদ দিতে হবে 1,56,000 কোটি টাকা, যেটা চলতি বছর প্রায়
34-35 হাজার, চলতি বছরে অ্যাবাউট 1,45,000, 24-25-এ দেওয়া হয়েছে 1,34,500 কোটি টাকা। তো আপনি যদি 1.5 লক্ষ কোটি টাকা সুদ দেন আর টোটাল বেতন যদি হয় মাত্র 4 লক্ষ কোটি টাকা বা 4.5 লক্ষ কোটি টাকা, তাহলে আর থাকে 3 লক্ষ। 3 লক্ষ থেকে আমাদের সোশ্যাল সেফটি নেটেই চলে যায়। গত বছরের বাজেট ছিল 1,16,000 কোটি, এবছর আরও কতগুলো প্রোগ্রাম তো চালু হয়েছেই। তার মধ্যে একটারই শুধু ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজন হবে 1,20,000 কোটি টাকা, যদি যেভাবে প্রমিস করা হয়েছে যে সবাইকে দেওয়া হয়। যদি এটা একটা ড্রাকোনিয়ান আইডিয়া, সবাইকে দেওয়ার ব্যাপারে আমরা আগেও কথা বলেছি যে ইটস এ লেজি সলিউশন। কারণ আপনাদের যেমন এখানে সবাই কিন্তু আমরা সবাই বিভিন্নভাবেই হয়তো আমরা ক্লান্ত, কিন্তু সবাইকে আপনি একই ধরনের মেডিসিন, সবাইকে প্যারাসিটামল বা সবাইকে অ্যান্টিহিস্টামিন দেওয়ার মতো মানে ডাক্তার তো কেউ নিশ্চয়ই ভালো ডাক্তার বলবেন না। যাই হোক, কিন্তু তর্কের খাতিরে ধরে নিলাম যে ওর মধ্যে যদি আপনি অর্ধেক মানুষকেও দেন তাহলেও 60,000 কোটি টাকা বা 4 ভাগের 1 ভাগে দিলেও 30,000 কোটি টাকা প্রয়োজন হবে। এবং সেখানে এক ধরনের আমি বলবো যে প্রতারণা, তাইলে তার কারণ ভোট নেওয়ার আগে বলেছেন প্রত্যেকে পাবে, তখন কথা ছিল 4 কোটি পরিবার পাবে, এখন বাস্তবে দিচ্ছেন 37,000 পরিবারকে। এবং যদি এটা বাড়েও আমি মনে করি না বাংলাদেশের কোনো দিন ইনক্লুডিং মানে গভর্নমেন্ট যদি চায়ও 1 থেকে 1.5 কোটি পরিবারের উপরে ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে না, কারণ ইনকামে তারা কোয়ালিফাই করবে না পর্যায়ে আসলে। যাই হোক, সো দেখুন আপনি 1,56,000 বা 60 অ্যাকর্ডিং টু জাহিদ স্যার 160, কেউ বলছে আরও বেশি, শুধু ইন্টারেস্ট। আর বাকি যে 24 লক্ষ কোটি টাকা, একটা সিম্পল হিসাব, কিন্তু এর জন্য খুব বেশি ফাইন্যান্স মানে এক্সিকিউটিভ হওয়ার দরকার নেই। আপনি 24 লাখ টাকা যদি আপনি ধার করেন, আর অ্যাভারেজ মেয়াদ যদি ধরুন 24 বছর হয়, লংগেস্ট হলো 30 বছর, তাহলে 24 বছর যদি আসলটা আপনি সরল মানে সিম্পল ইন্টারেস্টে যদি সিম্পল স্ট্রেট লাইনে যদি রিপে করেন, তাহলে গড়ে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ কোটি টাকা আমাদের আসল শোধ করার কথা। তো ইউজুয়ালি শুরুতে কম হয়, কারণ শুরুতে ইন্টারেস্টের পরিমাণ বেশি থাকে, শেষে বেশি হয়। তাহলে কিন্তু আজ হোক কাল হোক, স্টেট ক্যানট বি এ ডিফল্টার। এটা মনে রাখবেন যে বাংলাদেশ সরকার জনগণের সাথে সরকারের যে চুক্তি হয়, যে কারণে আপনি ডিআইটি বা রাজুকের জমি পেলে আপনি নিশ্চিত বোধ করেন যে সরকার ওয়াদা ভঙ্গ করে না, সরকার চুক্তি ভঙ্গ করতে পারে না, সরকার রিটায়ারমেন্টের টাকা পে করবে। যদিও রেলওয়ে যদি ব্যাংক্রাফ্ট হয়ে যায়, কিন্তু রেলওয়ের কর্মচারীরা জানেন যে তাদের রিটায়ারমেন্ট ইজ সিকিউর, তাই না? প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক সরকারি হলে। তাহলে এই 24 লক্ষ কোটি টাকার কিন্তু একেবারে 1 পয়সা পর্যন্ত বাংলাদেশ সরকারকে সুদ করতে হবে টুডে অর টুমরো। তাহলে এখানে আছে আরও 1 লক্ষ কোটি টাকা। আর সুদ যদি গড়ে 1.5 লক্ষ কোটি টাকা হয়, এবং সুদ কেন 1.5 লক্ষ কোটি হবে? কারণ আপনি তো আসল 1 টাকা আমরা শোধ ধরছি না, আসল শোধটা আমরা এখানে ইনস্টলমেন্টে অ্যামোর্টাইজ করছি না। তাহলে আমি এটা ধরনের ইন্টারেস্ট অনলি লোন, মানে হোয়েল ইউ পে অনলি দ্য ইন্টারেস্ট, যে আমি আসলটা এখন দিতে পারবো না। যখন দেবেন তখনও যদি 1 লক্ষ কোটি টাকার পরিমাণ আপনার ঘাড়ে পড়বে, তার মানে কোনো কোনো বছর 5 লক্ষ 6 লক্ষ কোটি টাকাও পড়বে, বিকজ আপনি প্রত্যেক বছর দিচ্ছেন না, আগ থেকে আসল দিচ্ছেন না, কম দিচ্ছেন। সেকেন্ড মেজর ইস্যু হচ্ছে আমাদের নন পারফর্মিং লোন। এটা নিয়ে অনেক কথাবার্তা আগে হয়েছে, প্রায় 6.5 লক্ষ কোটি টাকা পৌঁছেছিল। এখন যে এটা আবার একটু কমেছে, বলা হয় যে 5,30,000 বা 5,56,000। এটা একটা মানে আমি বলবো দুর্ভাগ্যজনক একটা মিথ্যাচার। কারণ ওই যে 1% পে করে মানে কিছুদিনের জন্য আপনাকে লাইফ সাপোর্টের যে লোনগুলো নেওয়া হয়েছে, এবং এগুলো কিন্তু সবগুলো বড় লোন হওয়ার কারণে মাত্র 1200টা কেস ডিসপেন্স করার সাথে সাথে প্রায় 65,000 কোটি টাকা মনে হচ্ছে যে নন পারফর্মিং না, মানে এগুলো মোটামুটি এখন পারফর্মিং, মানে এগুলো চলমান, বাট এগুলো কিন্তু রিপেইড না। সো যদি রাইট অফ করা হয় এই 6.5 লক্ষ কোটি টাকার যদি 10% যদি রাইট অফ করতে হয়, তাহলে 65,000 কোটি টাকা, যেটা 65টা ব্যাংকে 61টা ব্যাংকে যদি আপনি ভাগও করে দেন, তাহলে প্রত্যেকের ঘাড়ে 1,000 কোটি টাকা করে লোকসান হবে। যেটা ব্যাংকগুলো খুব ভালো বছরেও 1,000 কোটি দূর কথা 200 কোটি টাকা অনেকগুলো ব্যাংক প্রফিট করতে পারে না। থার্ড, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি রেশিও বলা হয় খুবই কম, একসময় 8 ছিল, এখন লেস দ্যান 7, টু বি স্পেসিফিক সর্বশেষ বছরে ছিল 6.8%। এটা কিন্তু মানে ইভেন যারা অ্যানালিস্ট, যারা সরকারের কাজকর্ম অবজার্ভ করছে, তারাও অনেকে ভুলে 8% বলে, এটা কিন্তু 7-এর চেয়েও কম। এখন কোশ্চেন হচ্ছে এটাকে বাড়াবো। বাংলাদেশের জনগণের মূল আপত্তি হচ্ছে আমি আপনার থেকে কোনো সার্ভিসই পাচ্ছি না, হসপিটালে গেলে আমি বেড পাই না, পুলিশের কাছে গেলে সার্ভিস পাই না, রাস্তাঘাট মশা, এই যে হামের অবস্থা দেখুন আপনি, মানে এখানে কোনো মানে কোনো ধরনের মহামারী না হলে, এপিডেমিক ছাড়াই এখানে আজকে দেখলাম যে প্রায় 400 বাচ্চা মারা গেছে।
সো এই যখন একটা দেশের হেলথ সেক্টরের অবস্থা, স্কুলের শিক্ষার কথা নিউ ইয়র্ক টাইমস টাইম ম্যাগাজিন মধ্যে বলেছে যে আমরা আমাদের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা আন্তর্জাতিক পর্যায়ে ক্লাস 7, মানে আমরা 5.5 বছরের গ্যাপ, নলেজ গ্যাপ আমরা পিছিয়ে আছি। দ্যাটস দ্য কোয়ালিটি অফ আওয়ার এডুকেশন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 9 লক্ষ স্টুডেন্ট প্রতি বছর গ্র্যাজুয়েট করায়, 38 লক্ষ স্টুডেন্ট, তার মধ্যে 9,000 জনকেও চাকরি দিতে পারে না বাংলাদেশ, 9,000 কেউ। সো প্রতি বছর যে 23 লক্ষ তরুণ তরুণী জব মার্কেটে আসছে, তাদের জন্য আমার ভাষায় আমি আগেও বলেছিলাম 23,000টিও ডিসেন্ট জব নেই। তো তাহলে আপনি এই শিক্ষা খাতে কেন আপনি এই গরিবের পয়সা, রিক্সাওয়ালার পয়সা, মানে সবজি বিক্রেতার পয়সা এনে আপনি এই শিক্ষা খাতে আরো বিনিয়োগের কথা বলবো। সো আমি ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়ানোর জন্য খুব সহজে এনবিআর পার পেয়ে যায় আপনাদের কাছে, যে ট্যাক্স টু জিডিপি রেশিও, মানে মানুষ ট্যাক্স দেয় না। আরে বাবা, তুমি তো ট্যাক্স কালেক্ট করতে পারছো না। তুমি যদি খাতুনগঞ্জের ব্যবসায়ী যদি তার দৈনিক টার্নওভার 1 কোটি টাকা হয়, আর তার যদি বছরে ট্যাক্স হয় বা মাসে ট্যাক্স হয় 10,000 টাকা, 1 কোটি টাকা প্রতিদিন বিক্রি করার পর সে সারা মাসে 10,000 টাকা ট্যাক্স দিয়ে, এবং তারা উইথ সারপ্রাইজ তারা যখন শুনে যে তাদেরই আত্মীয় স্বজন এটা ছাপোসা কিন্তু মাসে 1 লাখ টাকা তার অ্যাডসোর্স ট্যাক্স কেটে নেয়। এটা আমি মানে সরাসরি কনজেকচার, মানে শুনে বলছি। তো তাহলে সেখানে বাংলাদেশের বাংলাদেশের মানে অর্থনীতি সমিতি এর আগে একবার বলেছে, বাংলাদেশ অর্থনীতি সমিতি আপনারা জানেন যে 1 বছর একটা অল্টারনেটিভ বাজেট দিয়েছিল, এবং তারা বলেছে রেভিনিউ কালেকশন সম্ভব বাংলাদেশে 28 লক্ষ কোটি টাকা। এটা নোটিস করা উচিত। ডক্টর আবুল বারাকাত সভাপতি ছিলেন, ডক্টর জামাল উদ্দিন সেক্রেটারি ছিলেন, আমার কাছে ওই বাজেটের কপিও আছে, যে 28 লক্ষ কোটি টাকা যেখানে ট্যাক্স রেভিনিউ কালেকশনের পটেনশিয়াল, সেখানে আমরা তখন ওনারা যেবার দিয়েছিলেন সেবার টোটাল বাজেট সাইজই ছিল মাত্র 4 লক্ষ কোটি টাকা। আপনার মনে আছে যে শেখ হাসিনা এক পর্যায়ে প্রথম খুব সেলিব্রেশন হয়েছিল যে বাজেট সাইজ 4 লক্ষ কোটি টাকার বাজেট আমরা দিচ্ছি। যাই হোক, সো ইন্ডিয়ার এই যে ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়াতে বলছে, হ্যাঁ ট্যাক্স বাড়া উচিত, কিন্তু ট্যাক্স বাড়বে কোত্থেকে? গ্রোথ যদি না থাকে, তুমি যদি বড় লোকদেরকে, মিষ্টি দোকানকে, অর্নামেন্টসের দোকানকে, ডায়াগনস্টিক সেন্টারকে, প্রাইভেট স্কুলকে, বিভিন্ন ডেভেলপ মানে যারা ল্যান্ড, অ্যাপার্টমেন্ট, এই যেখানে মানে ওদের টার্ন ওভার আপনি নিজে দেখুন যে আমাদের 2-3 দিন আগে, 1 সপ্তাহ আগে পেপার এসছে যে বাংলাদেশের অন্যতম বড় গ্রুপ যে সিটি গ্রুপ এখন আর্থিক সংকটে পড়ছে। তারা বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে যে 27টা ব্যাংকের কাছে যাতে বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে দেয় যে তাদের লোনগুলো এখনই ডিফল্টার হিসেবে ঘোষণা না করে। এবং তখন ওই নিউজে পড়েছে যে সিটি গ্রুপের টার্নওভার হচ্ছে 32,000 কোটি টাকা, হুইচ ইজ ডাবল দ্য টার্নওভার অফ আমাদের লার্জেস্ট কোম্পানি গ্রামীণ ফোনের অ্যাবাউট 15,000, স্কোয়ারের অ্যাবাউট 13,000। তো তাহলে 32,000 কোটি টাকার যে টার্নওভার, একইভাবে আপনি শেলটেকের টার্নওভার দেখুন, আমি মানে এখানে নাম নিয়েই বলছি কারণ এটা আমাদের দেশের দিজ আর পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস। এই যে যারা বড় ডায়াগনস্টিক সেন্টার, ওই যে বলো প্রাইভেট হসপিটাল, প্রাইভেট স্কুলস, প্রাইভেট মেডিকেল, এই জায়গাগুলোতে কয় টাকা ট্যাক্স দেয়, তাই না? আমাদের দেশের মানে আপনি শুধু হাইওয়েগুলোতে এই প্রগতি সরণির উপরে আপনি দেখুন যে কত লক্ষ কত অযুত দোকান আছে, এর মধ্যে কজন থেকে আমরা এনবিআর ট্যাক্স কালেক্ট করতে পারি, কত টাকা ট্যাক্স কালেক্ট করে। যাই হোক, সো এটা আমাদের একটা বড় ক্রাইসিস। ট্যাক্স টু জিডিপি রেশিও ইজ লো, এটা ইমপ্রুভ করা দরকার, ট্রু, কিন্তু নট অন দ্য শোল্ডার্স অফ দ্য ওয়ান্স হু আর অলরেডি কমপ্লায়েন্ট। বুঝতে পেরেছেন? আপনি এর মানে হচ্ছে যে ইয়ের দেশে ঠান্ডা, মানে শীতে আপনি সুইডেন বা আপনারা দেখবেন যে আইসল্যান্ড ইয়েতে যে গ্রিনল্যান্ডে ওখানে ওই যে ওরা কুকুর দিয়ে এক ধরনের কাঠ আছে, কুকুরের সাথে বেঁধে দিয়ে কাঠের ইয়েতে চ্যারিয়ট, হ্যাঁ স্লেজ। এখন আমাদের ট্যাক্স পেয়ারদেরকে আপনি ওই কুকুরের মতো আমাদের কাঁধে আপনি জোয়াল লাগিয়ে দিয়ে বলছেন যে যেহেতু তোমাকে হাতের কাছে পাওয়া গেছে, তোমার কাছ থেকেই গতবার যা দিয়েছ তার চেয়ে আরো 20%। এবার রেভিনিউ কালেকশনের বাজেট ইররেসপন্সিবলি বলছে যে ট্যাক্স এবার আরো 22% বাড়ানো হবে। যাই হোক, আসুন আপনি এখন আর দুটো পয়েন্ট বলি, আমি শেষ করবো। একটা হচ্ছে ট্যাক্স টু জিডিপি তো বললাম, দেন আসুন যে ডেট টু, বলা হয় যে ডেট টু জিডিপি রেশিও তো লো, কোনো দেশে 142%,
আমাদের দেশে মাত্র 40%। এখন জিডিপি $465 বিলিয়ন, তার অ্যাবাউট 40%ও ক্রস করেনি এখনো লোনস, এটা ঠিক, ওই যে 24 লক্ষ কোটি টাকা বললাম। কিন্তু তারা লক্ষ্য করেন না যে যে দেশগুলোকে আপনি রেফারেন্স দিচ্ছেন সেখানে সুদের হার হচ্ছে 1%। ইউএস 2008-9 ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় তারা বন্ড ইস্যু করেছে 30-year বন্ডস এট 0.75% ইন্টারেস্ট, মানে $100 ধার করলে $1 চেয়েও কম সুদ দিতে হতো। সেখানে আমরা $100 ধার করলে আমাদের সুদ দিতে হতো প্রায় 13 টাকা। তাহলে আমেরিকার চেয়ে বা জাপানের চেয়ে আমাদের বড়ই ক্যাপাসিটি হচ্ছে 13/1 তাহলে আমাদের যখন 40% হয়ে যায় জিডিপি, জাপানের প্রেক্ষিতে আমাদের এটা 4-13-52, মানে আমাদের ইফেক্টিভ ডেট টু জিডিপি রেশিও হচ্ছে এখন 520 টাইমস, নট 40% অফ, সরি 520% অফ জিডিপি, নট 40% অফ জিডিপি। আপনি আরেকবার শুনুন, ধরুন মানারত ইউনিভার্সিটি বড় করে 1%, তারা যদি 1 কোটি টাকা বড় করার একই ইনকাম, ধরুন প্রফেসর রবিন মানারতের এবং আমাদের নরসাউথে যদি একই ইনকাম হয়, নরসাউথ যদি 13% বা 12% বড় করে, আর ইভেন 7%ও বড় করে, আর মানারত যদি 1% বড় করে, তাহলে ওনার চেয়ে নিশ্চয়ই আমার বড়ই পাওয়ার কম। উনি 1 লাখ টাকা বড় করে যেভাবে যে মাসের যে পরিমাণ ইনস্টলমেন্ট দিতে হবে, আমি 1 লাখ টাকা বড় করলে তার 7 গুণ আমাকে পে করতে হবে। আমাদের তাই হচ্ছে। আমাদের তো ভাই 1% বন্ড ইস্যু করতে পারি না, 2% না, 3%। ইউএসএ সর্বোচ্চ খুব বেশি হলো 4% স্টেট সভরেন বন্ডস, জার্মানিতে আরও কম, কানাডা আরও কম, জাপানে তো একেবারেই অলমোস্ট, মানে জাপানে তো নেগেটিভ ইন্টারেস্ট রেট, মানে আপনি বড় করলে উল্টো আপনাকে টাকা দিয়ে, মানে যার কাছ থেকে ধার করবেন সে আপনাকে আরো উল্টো টাকা দিতে হয়। এই প্রেক্ষাপটে ঠিক আছে।